আসসালামু আলাইকুম অল, ওয়েলকাম টু জব স্টাডি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে সংবিধান ও সরকার ব্যবস্থাপনা সম্পর্কে একটু আলোচনা করব। আজকে আমি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আপনারা যদি এই সম্পর্কে আরও জানতে আগ্রহী হন তাহলে আমি চেষ্টা করব আরও ভিডিও দিতে। এখন থেকে রেগুলার ভিডিও দিব ইনশাল্লাহ। আসলে নিজস্ব পড়াশোনার ব্যস্ততার জন্য সঠিক সময়ে ভিডিও আপলোড করতে পারিনি। যারা 46তম রিটেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের আমার এই ভিডিওগুলো তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এইখানে হচ্ছে সংবিধান ও সরকার ব্যবস্থাপনার, এখানে আমি 3টি প্রশ্ন আইডেন্টিফাই করেছি গুরুত্বপূর্ণ দিক থেকে। যেমন হচ্ছে সংবিধান বলার ইতিহাস লিখুন, মৌলিক অধিকার ও মানবাধিকার কাকে বলে, সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলো লিখুন, গ্রেফতার ও আটকের রক্ষা কবচের বিধানটি লিখুন। তো প্রত্যেকটি প্রশ্নই হচ্ছে বিগত সালে এসেছিল 5 মার্কসের। তো আমি এখানে আজকে আলোচনা করব সংবিধান রচনার ইতিহাস সম্পর্কে। সংবিধানের ব্যাপারটা কিন্তু আপনারা যখনই যদি বিগিনার হয়ে থাকেন প্রিপারেশনের ক্ষেত্রে বিসিএসের, তো সেক্ষেত্রে বা যে কোনো চাকরির পরীক্ষার জন্যই আপনি, যেহেতু সামনে 46তম রিটেন, এই জন্য বারবার করে বিসিএস ব্যাপারটা উল্লেখ করছি। তো সংবিধানটা খুবই রেগুলার একটি পড়ার জিনিস। এজন্য চেষ্টা করবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভোকাবুলারি আর ম্যাথ প্র্যাকটিসের পাশাপাশি সংবিধানও একটু একটু করে পড়াশোনা করার। যদি আপনি প্রিলির জন্য প্রিপারেশন নিয়ে থাকেন তাহলেও যেমন উপকার হবে, আর রিটেনের ক্ষেত্রে যে শুধুমাত্র আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্সেই যে সংবিধানটা কাজে লাগবে তা না। আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যাবেন, আপনি ইংলিশ লিখতে যান বা বাংলা, ইভেন যে কোনো টপিক্সে কিন্তু আপনি সংবিধানের ব্যাপারটা তুলে ধরতে পারেন। আর সংবিধানের ডেটাগুলো হচ্ছে সব থেকে আদর্শ ডেটা। এগুলো যখনই আপনি ইউজ করবেন আপনার লেখার মান কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সংবিধান রচনার ইতিহাসটা জেনে নিই। তো এখানে হচ্ছে প্রথমে আমি একটু পয়েন্ট করেই লিখেছি যে স্বাধীনতা ব্যাপারটা লিখেছি, কারণ স্বাধীনতার পরেই কিন্তু সংবিধানের ব্যাপারটা সবার আগে এসেছিল। তো স্বাধীনতা হয়েছিল হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 26শে মার্চ 1971 সালে। আর এখানে প্রথমেই হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়েছিল যুদ্ধের পরপরই। সেটি হচ্ছে 10 জানুয়ারি 1972 পর্যন্ত আমাদের চলেছিল সেই স্বাধীনতার ঘোষণাপত্র। এবার অস্থায়ী সংবিধান আদেশ কবে দেওয়া হয়? অস্থায়ী সংবিধান আদেশ দেওয়া হয় 11ই জানুয়ারি 1972 সাল থেকে 16ই ডিসেম্বর 1972 সাল। এই পর্যন্ত কিন্তু আমাদের কোনো সংবিধান ছিল না, ওই অস্থায়ী সংবিধান আদেশ দিয়েই আমাদের দেশ পরিচালনা হয়েছিল। তো 1972 সালের 23 মার্চ বিচারপতি আবু সাইদ গণপরিষদ গঠন করেন। মোট 403 জনকে নিয়ে গণপরিষদ গঠিত হলো। 5টি কারণের জন্য 469 জনের মধ্যে 12 জন নিহত ছিল এবং 5 জন দালালি বা রাজাকারের জন্য এবং 46 জন দুর্নীতির দায়ে, 2 জন পাকিস্তানের আনুগত্য করে, 1 জন পররাষ্ট্র দূত হয়ে গণপরিষদের সদস্য হতে পারেনি। তাহলে টোটাল 469 জনের ভিতরে কেন 403 জনকেই বেছে নেওয়া হয়েছিল তার কারণটা কিন্তু আমি সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছি। আপনারা হচ্ছে এই তথ্যটা যদি দেন আপনাদের লেখা কিন্তু অনেকাংশে সমৃদ্ধ হলো, কারণ সবাই লিখবে যে 403 জন নিয়ে গণপরিষদ গঠিত হয়েছিল, কিন্তু কেন 469 জন নিয়ে গণপরিষদ তৈরি হলো না এটা লিখতে পারলে কিন্তু আপনাদের লেখার মান অটোমেটিক্যালি বেড়ে যাবে। পরবর্তীতে 10ই এপ্রিল 1972 সালে গণপরিষদের স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। ডেপুটি স্পিকার মাহমুদুল্লাহ সভাপতিত্ব করবেন মৌলানা তর্কবাগীশ। এটি কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে ডেপুটি স্পিকার কে ছিলেন? মাহমুদুল্লাহ। আর সভাপতিত্ব কে করেছিলেন? মৌলানা তর্কবাগীশ। এটা হচ্ছে আপনার প্রিলির জন্য ইম্পর্ট্যান্ট। 403 জনের মধ্যে 34 জনকে বাছাই করা হয়। তার ভিতর 33 জন ছিলেন আওয়ামী লীগ সদস্য আর একমাত্র নারী ছিলেন বেগম রাজিয়া বানু। তো এইটিও কিন্তু আমাদের প্রিলিতে অনেকবার এসেছে যে অস্থায়ী সংবিধান আদেশের সময় বা সংবিধান তৈরির ক্ষেত্রে একজন নারী সদস্য ছিলেন, তার নাম কি? সে একজন নারী সদস্যের নাম হচ্ছে বেগম রাজিয়া বানু, এবং একজন বিরোধী দলের নেতা ছিলেন, তার নাম ছিল হচ্ছে সুরঞ্জিত। ডক্টর কামাল হোসেন প্রধান হয়ে 12ই অক্টোবর 1972 সালে সংবিধানের খসড়া প্রণয়ন করেন। তো সংবিধানের খসড়া প্রণয়ন করেছে কিন্তু 12ই অক্টোবর 1972 সালে।
4 নভেম্বর 1972 সালে খসড়া সংবিধানকে মূল সংবিধান হিসেবে গ্রহণ 14 ও 15 ডিসেম্বর 1972 সালে 399 জন সদস্য স্বাক্ষর করেন। এক্ষেত্রে একটু বলে রাখি, সবার প্রথমে কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি 14 ডিসেম্বর সবার প্রথমে হচ্ছে এই সংবিধানের খসড়া সংবিধানকে মূল সংবিধান হিসেবে গ্রহণ করে স্বাক্ষর করেছিলেন এবং পরবর্তীতে বাকি সদস্যরা করেছিলেন। তো ফাইনালি 16 ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। তো বুঝতেই পারছেন যে বাংলাদেশের সংবিধানটি ছিল হচ্ছে সব থেকে মূল জিনিস, কারণ একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য সংবিধান হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর যেই মুহূর্তে সংবিধানই ঠিক থাকবে না, সেই মুহূর্তে কিন্তু দেশ পরিচালনা করার কোনো হাতিয়ারই থাকলো না। ঠিক এমন যে আপনি পরীক্ষা দিচ্ছেন কিন্তু আপনি জানেন না আসলে সিলেবাসটা কী। তো এই জন্য আমি এ সম্পর্কে আপনাদেরকে আরও কিছু তথ্য বলে রাখি, যেগুলো আমার খাতায় এখনও পর্যন্ত লেখা নেই। এগুলো হচ্ছে আপনারা যখন লিখবেন তখন এটা বেশি ফোকাস দিবেন। যেমন এই সংবিধানের প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সংবিধান প্রণয়নের কথা মাথায় আনলেন, তখন ডক্টর কামাল হোসেনের উপরে যেহেতু সভাপতিত্ব হিসেবে ওনাকে হচ্ছে বেশি ওনাকে হচ্ছে বেশি দায়িত্ব দেওয়া হয়েছিল। তো সেই জন্য প্রধান সদস্য হিসেবে ডক্টর কামাল হোসেন বিষয়টি আমলে নেন এবং তিনি চেষ্টা করেন যে কিভাবে এই দেশের একটি পারফেক্ট সংবিধান প্রণয়ন করা যায়। তো এই জন্য তিনি আরও কয়েকজন সদস্যকে নিয়ে চলে গেলেন বিভিন্ন দেশে। পরবর্তীতে উনি নিরলস পরিশ্রম করলেন, উনি এবং ওনার টিম। যেহেতু গণপরিষদের সদস্য কিন্তু উনি একা ছিলেন না, তবে ওনাকে প্রধান করে, যেহেতু ওনাকে কেন্দ্র করে, তো ডক্টর কামাল হোসেন হচ্ছে ব্রিটেনের সংবিধানকে যাচাই করেন এবং ভারতের সংবিধান সব কিছু মিলিয়ে এবং যুক্তরাষ্ট্রের সংবিধান, এগুলো সব কিছু মিলিয়ে তিনি চেষ্টা করেন যে বাংলাদেশের একটি সংবিধান প্রণয়ন করতে। তো এক্ষেত্রে বলে রাখি যে ব্রিটেন কিন্তু প্রজাতন্ত্র সরকার গঠন করা, ওইখানে কিন্তু রুলস হচ্ছে রাজার ছেলে রাজা হবে এরকম। আর এদিকে যুক্তরাষ্ট্রে হচ্ছে গণতন্ত্র, তো ওখানে ডেমোক্রেসি যেহেতু মেনটেন করা হয়, তো এই জন্য এটা একটা ব্যাপার ছিল। আর এদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারাও কিন্তু গণতন্ত্রকে প্রায়োরিটি দেয়। তো এই দুইটা মিলিয়ে কিন্তু আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থাকে করা হয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো বুঝতেই পারছেন যে হয় গণতন্ত্র হয়, না হলে প্রজাতন্ত্র হয়, কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা কিন্তু এই সবগুলো দেশের সব কিছু মিশিয়ে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়েছে। তো যেহেতু আমরা একটি গণপ্রজাতন্ত্র দেশের সদস্য বা নাগরিক, তো এই জন্য আমাদের সংবিধানের যদি ধরন জিজ্ঞেস করে বা কেন এরকম গণতন্ত্র আর প্রজাতন্ত্রকে মিশিয়ে কেন গণপ্রজাতন্ত্র তৈরি করা হয়, তাহলে কিন্তু আপনারা এই সম্পর্কে বলবেন। কারণ যারা তখন দায়িত্বে ছিলেন তারা অনেক বেশি স্টাডি করেন এবং স্টাডি করার পরে তাদের মনে হয়েছিল যে এখানে আমরা গণপ্রজাতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা যদি চালু করি সেটা আমাদের দেশের জন্য ভালো হবে। তো সেই থেকে এই পর্যন্ত কিন্তু এরকমই আছে। পরবর্তীতে কিছু আসছে, সংশোধনী আসছে। আমরা সংশোধনী সম্পর্কেও পরের ক্লাসগুলোতে কথা বলবো। আর সংবিধান হচ্ছে আমাদের প্রত্যেকটা চাকুরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এজন্য আপনারা চেষ্টা করবেন সংবিধানকে খুব খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা করার। তো যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কিসে পড়াশোনা করছেন এবং কোন টপিকস নিয়ে পড়াশোনা করছেন এই বিষয়ে আমাদেরকে আপডেট দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।